আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন আপনাদের সাথে কোনো ভিডিও নিয়ে সাক্ষাৎ নাই, মাঝে কিছু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয়নি। যাই হোক, আজকে একটা ডে ট্যুর নিয়ে কথা বলবো। কিছুদিন আগে আমি আমার কিছু বন্ধুদেরকে নিয়ে সোনারগাঁয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওতে মাত্র 300 টাকায় আপনারা কিভাবে ডে ট্যুরে সোনারগাঁয়ের পানামনগর, লোকশিল্প জাদুঘর ও বড় সর্দার বাড়ি ঘুরে আসতে পারবেন তার বিস্তারিত দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে সোনারগাঁও এক্সপ্লোর করে আসা যাক। সোনারগাঁয়ে যেতে হলে সর্বপ্রথম ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাদের গুলিস্তান স্টেডিয়ামের সামনে আসতে হবে। আমরা প্রথমে পানামনগর যাব, তাই আমাদের মোগরাপাড়ার চৌরাস্তার যে বাস স্ট্যান্ড সেখানে নামতে হবে। মোগরাপাড়া যাওয়ার জন্য আপনারা গুলিস্তানে দোয়েল, স্বদেশ, বোরাক ছাড়াও আরও কিছু বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি 65 টাকা। আমরা স্টুডেন্ট ভাড়া কাটিয়ে 10 জনে মোট 500 টাকা দিয়ে টিকিট কাটলাম। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা স্টুডেন্ট ভাড়া কাটিয়ে নেবে। গুলিস্তান থেকে পানামনগরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। তো আমরা 1 ঘন্টা পর মোগরাপাড়া বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখানে আপনারা এসে অনেক সিএনজি অটোরিকশা পেয়ে যাবেন। মূলত এগুলোতে করেই পানামনগর যেতে হয়। ভাড়া নিবে জনপ্রতি 15 টাকা। আপনারা চাইলে অটোরিকশা রিজার্ভও করে নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা কিছু কম পড়বে। দশ মিনিট পর আমরা পানামনগরের গেটে চলে আসলাম। আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছি। আপনারা কিছুটা সামনে গিয়ে ওই দিকে আরেকটি গেট পেয়ে যাবেন। ওখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আপনারা যারা বাইক বা গাড়ি নিয়ে আসতে চান নিশ্চিন্তে আসতে পারেন। পানামনগর প্রবেশের মুখেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। প্রবেশের জন্য টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে। পানামনগর মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। সোমবার অর্ধ দিবস খোলা থাকে, সেক্ষেত্রে আপনারা দুপুর 2টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা পাবেন। আর রবিবার হচ্ছে পানামনগরের সাপ্তাহিক বন্ধ। পানামনগরে প্রবেশ করলে আপনারা এই মূল সড়ক দেখতে পারবেন। এই মূল সড়কটাই নগরের এক প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই সময়কার সোনারগাঁয়ের 3টি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এই মূল সড়কের দুই ধারেই আপনারা 52টি বাড়ি দেখতে পারবেন। সড়কের উত্তর পাশে রয়েছে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। এখানে লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ বাড়িগুলোই 1তলা থেকে 3তলা। বাড়িগুলোতে লাল ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, কারুকার্য করা ভেন্টিলেটর এবং জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। আপনারা বাড়িগুলোর প্রতিটি জায়গা নিপুণ কারুকার্যের ছোঁয়া দেখতে পারবেন।
যা সেই সময়কার এক অনন্য স্থাপত্যশৈলীর জানান দেয়। আপনারা জেনে অবাক হবেন যে এই নগরীর পরিকল্পনাও কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছিল। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে রয়েছে 2টি খাল এবং 5টি পুকুর। প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে খাওয়ার পানির জন্য কূপ। নগরীতে বৃষ্টির পানিতে যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় এজন্য খালের দিকে কিছুটা ঢালু করা হয়েছিল। পানাম নগরে মূলত সেই সময়কার সম্ভ্রান্ত ধনী ব্যবসায়ীরা বসবাস করত। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা এই নগরীর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করে। ফলে ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় এবং উঁচু বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে। ধনী ব্যবসায়ীদের মধ্যে যারা ব্রিটিশদের অসহযোগিতা করেছিল তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। কালক্রমে ব্রিটিশরাও একসময় এখান থেকে চলে যায়। সাথে সাথে হিন্দু ব্যবসায়ীদেরও প্রতিপত্তি কমতে থাকে। ভবনগুলো কালক্রমে ধ্বংস হতে থাকে এবং আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। অনেক বছর পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই নগর সম্পূর্ণরূপে দখলমুক্ত করা হয়। তো আমরা আজকে এসে পড়েছি বাংলাদেশের ঐতিহাসিক একটা জনপদে। নাম তার সোনারগাঁও জনপদ। এই জনপদে থাকতো এককালে মানুষ। আর আপনারা এখানে যতগুলো ভবন দেখতে পারবেন তার মধ্যে কিছু ভবনের একতলায় প্রবেশ করতে পারবেন। বর্তমানে এখানকার অধিকাংশ বাড়ি ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষ তা যথাযথভাবে সংরক্ষণ করে রেখেছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘুরে আমরা এখন লোকশিল্প জাদুঘরের দিকে রওনা হলাম। সেই সাথে সর্দার বাড়িও ঘুরে দেখব। পানাম নগর থেকে জাদুঘরে হেঁটেও যাওয়া যায়। অটোরিকশায় গেলে জনপ্রতি 10 টাকা করে ভাড়া নিবে। তো বন্ধুরা, আমরা এখন পানাম নগর ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে আমরা একটা মাংকিকে ধরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে মাংকির চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, আপনারা সবাই ওকে আনসাবস্ক্রাইব করে দেন গাইস। আমরা 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে লোকশিল্প জাদুঘরে প্রবেশ করলাম। তো আমরা প্রথমে এই নান্দনিক বাড়িটি ঘুরে দেখব, যা বড় সর্দার বাড়ি অথবা ইশাখা জমিদার বাড়ি হিসেবে পরিচিত। বড় সর্দার বাড়িতে প্রবেশের জন্য আলাদা জনপ্রতি 100 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। বড় সর্দার বাড়ি প্রায় 600 বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনার এক অনন্য নিদর্শন। এটি লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় অবস্থিত। এর সামনে সুবিশাল পার বাঁধানো পুকুর রয়েছে। সামনের দিঘিতে চোখে পড়বে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে 2 সৈনিকের মূর্তি। এই সর্দার বাড়ি 2 ভাগে বিভক্ত। বাড়ির ছোট প্রবেশ মুখের ভাগটিতে একটি দেয়াল লিখন থেকে জানা যায় এই ভবনের পেছনের অংশ মুঘল আমলে নির্মিত। মধ্য অংশের ভবনটি বাংলার 12 ভূঁইয়ার সময় নির্মিত হয়েছে। সামনের অংশ 1902 সালে নির্মাণ করা হয়। বাড়ির নিচতলায় রয়েছে 47টি কক্ষ এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। বড় সর্দার বাড়ি স্থাপত্য শৈলীর নিদর্শন চোখে পড়ার মতো। এর প্রতিটি জায়গার কারুকার্য শিল্প সেই সময়কার ইতিহাস জানান দেয়। বাড়িটির কামরাগুলোতে যেমন অপরূপ সৌন্দর্যের তোরণ লক্ষ্য করা যায়, তেমনি দেয়াল ও মেঝেতে সাদা, কালো ও নীল রঙের মোজাইকের নকশা দেখা যায়। বড় সর্দার বাড়িটি বহু সময় ধরে কোনো সংস্কার না করার কারণে বাড়িটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল। 1981 সালে ঐতিহাসিক এ ভবনটিকে সরকার লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে। বাড়িটির ঐতিহ্য ও পুরনো সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদিরূপ ফিরিয়ে আনতে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কোম্পানির আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রায় 20 কোটি টাকা ব্যয় করে 2016 সালে বাড়িটির রেস্টোরেশনের কাজ সম্পন্ন করা হয়। প্রায় 5 বছরের প্রচেষ্টায় রেস্টোরেশনের মাধ্যমে বড় সর্দার বাড়িটি তার হারানো ঐতিহ্য ও জৌলস ফিরে পায়।
সর্দার বাড়ি বের হয়ে আমরা লোকশিল্প জাদুঘরের দিকে এগোলাম। জাদুঘরে ঢোকার রাস্তাতেই আপনারা জয়নুল আবেদিনের সংগ্রাম নামের এই ভাস্কর্যটি দেখতে পারবেন। মূলত বাংলার প্রকৃতি ও পরিবেশের গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতেই শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। জাদুঘরে প্রবেশ করে আপনারা নিচতলায় প্রাচীন আমলের কাঠের দরজা ও বেড়া, সেই সাথে 19 শতকের মূল্যবান দ্রব্য রাখার কাঠের বাক্স দেখতে পারবেন। গ্যালারির আরেক অংশে কাঠের সিন্দুক সহ বিভিন্ন জিনিস দেখতে পারবেন। দ্বিতীয় তলায় বাংলার ঐতিহ্য, নকশিকাঁথা সহ জামদানি শাড়ি এবং গ্রাম বাংলার হস্তশিল্পের অনেক নিদর্শন আপনাদের চোখে পড়বে। তৃতীয় তলায় গ্যালারিতে সেই সময়কার অলংকারের দেখা পাওয়া যায়। ভেতরের দিকে আপনারা বেশ খানিকটা অংশ দেখতে পারবেন। মূলত এই জায়গায় প্রতি বৈশাখ মাসে লোকশিল্প মেলা আয়োজন করা হয়। এ মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকশিল্পীরা তাদের শিল্পজাত সামগ্রী নিয়ে বিক্রি করতে এখানে আসেন। আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম। এখানে নাগরদোলা থেকে শুরু করে আমাদের বাঙালি সংস্কৃতির বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন, যা আপনাদের মন ভালো করে দিবে। তো আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে দুপুরে খাবারের জন্য মোগরাপাড়াতে ব্যাক করব। মোগরাপাড়া বাস স্ট্যান্ডের রাস্তার ওপারে কলাপাতা নামের রেস্টুরেন্টে দুপুরের খাওয়া সেরে নিব। বলে রাখি, এখানে দুপুরের খাবারের জন্য বিভিন্ন আইটেম থাকে, আপনারা ইচ্ছামতো এখান থেকে খেয়ে নিতে পারেন। মোগরাপাড়া বাস স্ট্যান্ডে গুলিস্তানমুখী বাস দাঁড়িয়ে থাকে। আমরা টিকিট কেটে বাসে উঠে পড়েছি। যেহেতু এটা একটা ডে ট্যুর, আপনারা চাইলে সকাল সকাল রওনা দিয়ে সন্ধ্যার আগে ব্যাক করতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এক জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।